অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা, এই অপেক্ষার অবসান কবে? কেউ কি এর সদুত্তর দিতে পারবে? আমার মনে হয় না এই অপেক্ষার যে অবসান কবে ঘটবে তার সঠিক সময় কেউ এই মুহূর্তে বলতে পারবে। আর এর ফল ভোগ করছে কারা? না, পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন রিক্রুটমেন্ট নেই, দীর্ঘদিন বিগত পরীক্ষার ফল প্রকাশ নেই, নতুন ভ্যাকান্সি যে আসবে তার নোটিফিকেশন নেই, কিছু কিছু ইন্ডিকেটিভ নোটিফিকেশন পিএসসি দিয়ে রেখেছিল, তার কিন্তু কোনো ফুললি নোটিফিকেশন বা ফ্রেশ নোটিফিকেশন আসার সম্ভাবনা এই মুহূর্তে আর নেই। কেন নেই? কারণ আমরা প্রত্যেকেই জানি যে ওবিসি সংক্রান্ত মামলার জন্য সমস্ত কিছু কিন্তু আটকে রয়েছে। আজ 6 মে কলকাতা হাইকোর্টে শুনানি ছিল এবং এখানে পরিষ্কার দেখা গেল যে কোনো সুরাহা কিন্তু আজকের দিনে হয়নি, অর্থাৎ পরবর্তী শুনানির ডেট কিন্তু দেওয়া হয়েছে আগামী 1.5 মাস পরে, অর্থাৎ জুন মাসের 19 তারিখে। তো এই যে দীর্ঘ সময়, এই পিরিয়ডটা কিন্তু লক হয়ে গেল চাকরি প্রার্থীদের, অর্থাৎ এই 1.5 মাসে না কোনো পরীক্ষা হবে, না কোনো রেজাল্ট আসবে, না কোনো নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। তো পুরো 1.5 মাস টাইমটা কিন্তু লক। এবং সেটাই দেখো যে এই 1.5 মাস পরেই যে 1.5 মাস, ঠিক 1.5 মাস পেরিয়ে যাওয়ার পরেই যে এগুলোর সমাধান হয়ে যাবে, এটাও কিন্তু কেউ বলতে পারছে না। কারণ এটা হয়তো আরো বেশি সময় লাগতে পারে বা সঠিকভাবে ওটা ওদিন মীমাংসাও হয়ে যেতে পারে। কি হবে সেটা কিন্তু অনিশ্চিত। তো এই যে একটা অনিশ্চয়তা নিয়ে চাকরি প্রার্থীরা দিন যাপন করছে, রাত্রি যাপন করছে, তো এদের যে সমস্যা, এদের যে কষ্ট, এদের যে এতটা মানে অপেক্ষা, তার শেষ কোথায়? না 1.5 মাস পরেই কি শেষ? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। দেখো, আমাদের রাজ্য সরকারের যে রিক্রুটমেন্টের বোর্ড রয়েছে, যারা সব থেকে বেশি রিক্রুট করে, তাদের মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে WBPSC এবং অন্যদিকে আমরা যদি দেখি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো দুটো ক্ষেত্রেই, এই দুটো বোর্ডই কিন্তু আমাদের রাজ্য সরকারের সব থেকে বেশি কিন্তু এমপ্লয়ীদেরকে নিয়োগ করে থাকেন। তাহলে সেই দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে লক পিরিয়ড হয়ে আছে, এবং অন্যান্য ক্ষেত্রে ছোটখাটো যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয় সেগুলোও কিন্তু আপাতত পেন্ডিং। তাহলে এই যে দুটো যে সংস্থা, বড় বড় সংস্থা রয়েছে, এই সংস্থার আমরা দেখতে পাচ্ছি যে আর কিছু করার নেই এই মুহূর্তে, কারণ ওবিসি সংক্রান্ত মামলার দরুন আটকে আছে। এবার লাস্ট যদি আমরা দেখি, ভালো করে তোমরা যদি অ্যানালাইসিস করতে পারো, তাহলে দেখবে যে লাস্ট 5 বছরের কথা তোমরা ভাবো। লাস্ট 5 বছর রাজ্য সরকারের যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে তার ফুললি জয়েন করিয়েছে কতগুলো পরীক্ষার। ফাইনালি তারা জয়েন করতে পেরেছে। তোমরা নিজেরা হিসাব করে দেখো, হাতে গোনা 3-4টে পরীক্ষা হয়তো তোমরা পাবে যে যারা ফুললি জয়েন করতে পেরেছে। কিন্তু এই 5 বছরের মধ্যে আমরা যদি ঠিক সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে দেখি, সেখানে কিন্তু আমাদের নিয়োগ কিন্তু অনেক হয়েছে, এবং বলবো যে যেটুকু হয়েছে রাজ্য সরকারের তুলনায় কিন্তু অনেক বেশি হয়েছে। এবং আমরা যদি শুধুমাত্র এখন রাজ্য সরকারের যে নিয়োগ এর উপরে নির্ভর করে থাকি, বা তোমরা যদি এইরকম পরিস্থিতিতে শুধুমাত্র কিছু পার্টিকুলার পরীক্ষার উপরে তোমরা ফোকাস করো, তাহলে কিন্তু তোমাদের, আমার মনে হয় যে আরো সময় অতিবাহিত করতে হবে এবং আরো অনেকটা অপেক্ষার সময় তোমাদেরকে পেরোতে হবে, এই অপেক্ষার মধ্য দিয়ে যেতে হবে। লাস্ট 5 ইয়ার্সে তোমরা হিসাব করে দেখতে পারো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যদি সিজিএল এর কথা বলি, 5 বার সিজিএল হয়েছে, 4 বার তুমি ন্যূনতম ধরে রাখো যে 4 বার তুমি সিজিএল পেয়েছো। সিএইচএসএল হয়েছে প্রত্যেক বছর 5 বার, এমটিএস হয়েছে 5 বার, সিপিও, সিলেকশন পোস্ট, জিডি কনস্টেবল, এগুলো কিন্তু প্রত্যেক বছর কিন্তু হয়ে গেছে, এবং সেখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু শেষ হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা সেক্টর দেখি, রেলের ক্ষেত্রে দেখো, লাস্ট 5 বছরের রেলে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে, গ্রুপ ডি বলো, এএলপি বলো, এনটিপিসি বলো, এনটিপিসির আবার 12 সেক্টর যেটা রয়েছে 12 পাশে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এবং টেকনিশিয়ান তোমরা দেখতে পেয়েছো, ইতিমধ্যে টেকনিশিয়ানের রেজাল্ট পাবলিশ হয়েছে, অনেকে কিন্তু জয়েন করে গেছে। তো এই যে একটা সময় রেলে দেখো আরপিএফ ছিল,
এই সময়ের মধ্যে আরপিএফ কনস্টেবল, আরপিএফ এর এসআই, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। এবার যে ক্ষেত্রে হাইট মেজারমেন্টের ব্যাপার থাকে সেই ক্ষেত্রগুলো সবার হয় না, তারা অন্যান্য ক্ষেত্রগুলোকে চুজ করতে পারে। তো এতগুলো পরীক্ষা প্রত্যেক বছর কিন্তু এসএসসির পরীক্ষা হয়েছে, রেলের পরীক্ষা কিন্তু দেখো এএলপির নতুন নোটিফিকেশন এসছে, একটা রিক্রুটমেন্ট হয়ে গেছে, আবার এনটিপিসির নতুন রিক্রুটমেন্টের জন্য কিন্তু রেডি আছে, রেলের গ্রুপ ডি ভ্যাকান্সি আসছে। তাহলে দেখো রেলের গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, এনটিপিসির পরীক্ষা রয়েছে, এতগুলো পরীক্ষা কিন্তু একের পর এক আসছে। এবার তোমরা প্রিপারেশনের ক্ষেত্রে ভালো করে দেখতে পাবে যে রাজ্য সরকারের যে সমস্ত প্রস্তুতির জন্য তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সেই পরীক্ষাগুলোর যে সিলেবাস সেটাকে ভালো করে একবার দেখার চেষ্টা করো। তাহলে দেখতে পাবে যে রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষার সিলেবাস রয়েছে সেই পরীক্ষার সিলেবাসের উপর ভিত্তি করে তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষার জন্য পরীক্ষা দিতে যাও, তাহলে দেখবে সেখানে তুমি 50%-এর বেশি কিন্তু উত্তর করতে পারবে না, কারণ সিলেবাসটাই আলাদা, পুরোপুরি আলাদা, কোশ্চেন প্যাটার্ন আলাদা। তাহলে এই যে রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার উপরে ভিত্তি করে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাবে না, তুমি ক্র্যাক করতে পারবে না। আমি বলছি তুমি মিলিয়ে নিও, তুমি পড়াশোনা করছো, তুমি দেখো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ঘাটো এবং তুমি তোমার একবার শুধুমাত্র যাচাই করে দেখো তোমার মার্কসটা কত আসে এবং তুমি কাট অফ ক্লিয়ার করতে পারছো কিনা, তুমি মিলিয়ে দেখতে পারো এটা। এবার পরিষ্কার তুমি যদি একটা ভালো স্বচ্ছ স্ট্র্যাটেজি তৈরি করতে পারো, তাহলে তুমি দেখবে যে তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রস্তুতি নাও, তাহলে দেখবে যে সেই প্রস্তুতির মাধ্যমে তুমি কিন্তু রাজ্য সরকারের অনেক পরীক্ষাকে তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে, যেটা কিন্তু ঠিক এর বিপরীতভাবে সেটা সম্ভব হবে না। এবার সময় এসছে, তোমাদের ভাবনা চিন্তা যদি পাল্টানোর প্রয়োজন মনে করো তাহলে তোমাকে পাল্টাতে হবে, নতুবা অপেক্ষা আর অপেক্ষা, এই অপেক্ষার অবসান কবে হবে সেটা কেউ বলতে পারবে না, এটা সম্ভব নয়। কারণ দীর্ঘদিন দেখতেই পাচ্ছ যে রিক্রুটমেন্টের যে হাল হয়ে আছে, সেই হাল থেকে বেরোতে হলে নিজেকে পাল্টাতে হবে, নিজের ভাবনা চিন্তাকে পাল্টাতেই হবে। আর সর্বোপরি সিলেবাস ভিত্তিক পড়াশোনা করে একটা জায়গা তোমাকে তৈরি করতে হবে, যে জায়গাটা তোমার বোথ সাইড রক্ষা হয়, অর্থাৎ তোমার কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোও যাতে তুমি ভালো করে দিতে পারো এবং রাজ্য সরকারের কিছু পরীক্ষা যাতে তোমার টার্গেটে থাকে, রেডারে থাকে, সেইগুলোও যাতে তুমি পরীক্ষা দিতে পারো, সেরকম ভাবেই তোমাকে কিন্তু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কারণ এখন সেই ভাবধারায় সেই 2013-14 সালের কোশ্চেন পেপার যদি দেখো, ওই সময়ের সিলেবাস যদি দেখো, 2011, 12, 13, 14 এই সময়ে দেখতে পাবে যে যারা যে কোনো একটা প্রিপারেশন নেক, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্টের হোক, তাহলে তারা কিন্তু অনায়াসে যে কোনো একটা চাকরি কিন্তু তারা পেয়ে যেত, কারণ সিলেবাসের যে কোশ্চেন, সেই কোশ্চেন প্যাটার্নে কিন্তু খুব একটা ডিফারেন্স ছিল না। আজকেই আমি এই কোশ্চেনগুলো দেখলাম, আর এটাই মনে হলো যে এই কোশ্চেনগুলো পড়েই হয়তো ওই সময় যারা রাজ্য সরকারের জন্য পড়াশোনা করছিল চাকরির জন্য, তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে পেয়ে গেছে। সিলেবাস, প্রশ্ন, এগুলো তোমরা যদি দেখো পরিষ্কারভাবে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে, এখানে আর কোনো বলার কিছু থাকবে না। তো তোমরা ভাবনা চিন্তা করো, ভাবনা চিন্তার পরিবর্তন ঘটাও, তোমাদের সময় এসেছে, কারণ বয়স কেউ থামিয়ে রাখতে পারে না, বয়সটা অটোমেটিক্যালি বাড়তে চলেছে, কারোর 30, কারো 30+, কারো 30 ছুঁই। তো এইরকম পরিস্থিতিতে বয়স, পরিবারের দায়িত্ব, নিজের স্বপ্ন, নিজের শখ, সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে তোমার উপরে ভর করতে চলেছে। তুমি কিন্তু মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ছো। তোমাকে স্ট্রং হয়ে দাঁড়াতে হবে, তোমাকে স্বপ্ন পূরণ করতে হবে, পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হবে, শখ পূরণ করতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। স্বপ্নের একটা চাকরি তুমি পাও বা না পাও, কিন্তু তোমাকে একটা চাকরি পেয়ে তোমার নিজের ক্যারিয়ারকে তৈরি করতে হবে। দেখো, সময়, যুগ, সমস্ত কিছু যখন পাল্টাতে শুরু করে তখন নিজেকেও পাল্টাতে হয়। স্রোতে গা না ভাসিয়ে সঠিক স্ট্র্যাটেজি ফলো করে আমার মনে হয় তোমাদের প্রত্যেকের এগোনো উচিত। আর এইভাবে তোমরা যদি না এগোতে পারো, তাহলে আমার মনে হয় যে যারা স্রোতে গা ভাসাবে তারা কিন্তু পিছিয়ে পড়বে। জীবন তোমার, সিদ্ধান্ত তোমার, স্ট্র্যাটেজি তোমার, পড়াশোনাও তোমার, লাইফ তোমার। এবার তোমরা কিভাবে সেটাকে সাজাবে, পুরো রেসপন্সিবিলিটি, পুরো দায়িত্ব, সমস্ত কিছুই তোমার। চলো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকে। ততক্ষণ তোমরা ভালো থাকো, পড়তে থাকো, লড়তে থাকো।